স্বাগত জানাচ্ছি সকলকে। আপনারা দেখছেন এবং শুনছেন ঢাকা এফএম 90.4, সাথে আছি আমি তিথি এবং আমার সাথে আছেন অসাধারণ দুজন গেস্ট। এবং আমরা আজকে কি নিয়ে এসেছি, সবসময় সবাই বলে আমার লিসেনাররা যে তিথি আপু মানে স্পেশাল কিছু। আমি জানি না আজকে কতখানি স্পেশাল, তবে আমার কাছে তো এই দুজন মানুষকে ভীষণ স্পেশাল লাগছে। তো আমরা আজকে যে অনুষ্ঠান নিয়ে এসেছি, আমাদের অনুষ্ঠানের নাম যৌথ যাত্রা এবং সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল ইউথ ডে 2025 এবং রিডিসকভারিং জেন্ডার রোলস। এবং আমাদের সাথে আছেন মেরিলিন আহমেদ, হ্যালো। হ্যালো, এবং আমাদের সাথে আছেন এমডি আবু বকর সাকিব। হ্যালো। হ্যালো। আমরা এই দুইজন অসাধারণ মানুষের সাথে কথা বলবো। তার আগে আমরা একটু বুঝে নেই আমরা আসলে কি নিয়ে আসলে আজকে কথা বলবো। দীর্ঘদিন ধরে সমাজে পুরুষদের শুধু উপার্জনকারী হিসেবে দেখা হয়েছে, যেখানে তাদের মূল মূল্যায়ন হয়েছে অর্থ উপার্জনের ভিত্তিতে। কিন্তু আজকের তরুণরা বা আজকের ইউথরা কিন্তু এই বিষয়কে একদমই ভেঙে তারা কিন্তু সহযোগিতার মনোভাবী হয়ে উঠেছে এবং যেখানে পুরুষত্বকে তারা ইতিবাচক হিসেবে নিয়েছে এবং অংশীদারিত্ব, আবেগের যত্ন এবং সহযোগিতার মূল্য তাদের কাছে অনেক বেশি। শুধু উপার্জন করলেই যে পুরুষ হওয়া যায় না বা পুরুষত্ব আসে না, সেটা কিন্তু আজকের তরুণরা খুব সুন্দরভাবে বিশ্বাস করতে শুরু করেছে। এবং এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে তরুণরা নিজেদের স্থানীয় পর্যায়ে এই মানসিকতা বদলের মাধ্যমে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যমাত্রা SDGs বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। এটাই তো টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের প্রথম ধাপ, নিজেদের জায়গা থেকে পরিবর্তনের সূচনা। এবং ইন্টারন্যাশনাল ইউথ ডে 2025 এর থিম লোকাল ইউথ অ্যাকশনস ফর দ্য SDGs অ্যান্ড বিয়ন্ডের অংশ হিসেবে আমরা এই বদলের কথাই তুলে ধরছি, যেটা শুরু হয় আমাদের চারপাশ থেকেই। তো মেরিলিন আপু, শি ইজ দ্য সিইও অফ শোনো এবং উনি একজন ডক্টর বলবো না, আমি হচ্ছে ব্যক্তিগতভাবে মানে এইচআর প্রফেশনাল, বাট হচ্ছে সিন্স 2020 থেকে হচ্ছে আমি শোনোটা নিয়ে হচ্ছে কাজ করছি। এটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে তো হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে অনেকেই কাজ করছে। তো শোনোটা হচ্ছে একটা সম্পূরক প্ল্যাটফর্ম, যাতে হচ্ছে এই ধরনের সার্ভিসেসগুলো যারা দিয়ে যাচ্ছেন তাদেরকে হচ্ছে আরো বেশি করে, যেহেতু আমরা সবাই জানি মেন্টাল হেলথ ইজ স্টিল আ ট্যাবু ইন বাংলাদেশ, আর এটার অ্যাওয়ারনেস এখনো যথেষ্ট পরিমাণে প্রয়োজন। সো এই অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে এই প্ল্যাটফর্মটা গড়ে তোলা, যাতে আমরা আরো বেশি মানুষের কাছে হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে পারি। কি অসাধারণ একটি বিষয়, কারণ মেরিলিন আপু মানে হারসেলফ শি ইজ সো বিউটিফুল এবং বিউটি উইথ ব্রেন কিন্তু রেয়ার, আমরা জানি। এবং আজকে আমি খুবই ফ্লাটার্ড, কারণ এমন দুজন মানুষ। আমরা তো সাকিব ভাইয়ের কাছে যাব। তো সাকিব ভাই, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে দ্য বার্ডেন অফ বিং সোল ব্রেডউইনার অ্যান্ড টোল অফ টক্সিক ম্যাসকুলিনিটি, এই দুইটির আবর্তে বর্তমান তরুণরা পুরুষত্ব সম্পর্কে আসলে কিভাবে নতুন করে ভাবতে শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমানে যে আমাদের এই তরুণরা এই ঐতিহ্যবাহী যে পুরুষত্বের যে ধারণা, সেটাকে চ্যালেঞ্জ করা শুরু করেছে। কারণ এই যে আমরা জেনে আসছি যে সোল ব্রেড উইনার অর্থাৎ পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ার যে একটা চাপ আছে, সেটা অনেক পুরুষের ক্ষেত্রে মানসিক একটি চাপ সৃষ্টি করে থাকে। আর এর পাশাপাশি আরো একটি জিনিস আছে, যেটিকে বলা হচ্ছে টক্সিক ম্যাসকুলিনিটি, যা পুরুষদের আবেগ প্রকাশ বা সাহায্য চাওয়া বা দুর্বলতা বা যে কোনো ধরনের মনোভাব প্রকাশ ক্ষেত্রে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। তো তরুণরা এখন বর্তমানে অনুভব করতে শুরু করেছে যে শুধুমাত্র তাদেরকে যে পুরুষত্ব প্রকাশ করতে হবে, শক্তিশালী হতে হবে, একমাত্র উপার্জনকারী হতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে এসে তাদেরও যে মনোভাব প্রকাশ, আবেগ প্রকাশ, সেই জিনিসগুলোকে তারা প্রকাশ করতে শুরু করেছে। অসাধারণ একটি বিষয়। দর্শক যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আমি বলতে চাই আমরা কিন্তু বেশি বেশি শেয়ার, লাইক এন্ড কমেন্টস আমরা চাই, এবং আমরা চাই আপনাদের মতামত আপনারা আমাদের সাথে শেয়ার করুন, ঠিক কিনা মেরিলিন আপু? এক্স্যাক্টলি, রাইট। তো আমরা আসলে আপুর কাছে এখন জিজ্ঞেস করতে চাই যে অসম পরিবার বা লিঙ্গ ভিত্তিক যে বৈষম্য, এই বিষয়টি আসলে আমরা একটু ক্লিয়ারলি জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যখন আমরা অসম পরিবার বলি, তখন একটা পরিবারের সাধারণত কে থাকে? একজন স্বামী, একজন স্ত্রী, তাদের সন্তান, এবং অনেক সময় হচ্ছে একটা পরিবারের মধ্যে আমাদের বাবা মারাও ইনক্লুডেড থাকে। সো কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই যে সাকিব যেটা মাত্র বললেন যে ঐতিহ্যগতভাবে একটা ওয়ার্ডও ইউজ করেছে, সো আমাদের সোশ্যাল কালচারাল পার্সপেক্টিভে এটাই কিন্তু হচ্ছে একটা পরিবারের সংজ্ঞা সাধারণত হয়ে থাকে। এখন অসম পরিবারটা তখনই হয়ে যায় যখন সেখানে হচ্ছে আপনার দায়িত্ব, সুযোগ এবং ভালোবাসার যখন সমবন্টনটা থাকে না, সেটাই তখন অসম পরিবার হয়ে যায়। আর যখন এই ইমব্যালেন্সটা যখন একটা
ফ্যামিলির মধ্যে থাকে তখন যে ঘটনাটা হয়, যেহেতু আমাদের একটা টপিক হচ্ছে ওই যে টক্সিক ম্যাসকুলিনিটি এবং হচ্ছে আপনার সোল ব্রেড উইনার, এক্স্যাক্টলি। সো যেটা হয় আমাদের দেশে সাধারণত সমাজে পুরুষদের একটা রোল আমরা ধরে নিই যে ওই যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সো যখন এই বিষয়টা, এই চাপটা যখন একটা ছেলেকে বিয়ার করতে হয়, এটা কিন্তু ইটসেলফ কিন্তু একটা কিন্তু ম্যাসিভ একটা বার্ডেন। এবং এই বার্ডেনটা যদি কোনো কারণে এমনও হতে পারে কারো হয়তো বা চাকরি চলে গেছে বা এই ধরনের কোনো, অথবা বেকার একটা ছেলে, এরকম যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু তাকে সমাজের চোখে তাকে বুলিং এর শিকার হতে হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই একটা প্রবলেম হয়। আবার যেটা হয় যে যেমন ধরেন পরিবারের মধ্যে যদি আবার ফিমেল হয়তো বা আর্নিং সোর্স হতেও পারে। তো আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা প্রচুর ফিমেল এম্পাওয়ারমেন্ট নিয়ে আজকাল কথা বলছি, কিন্তু একটা এম্পাওয়ার্ড ফিমেলের সাথে একটা মেল কিভাবে মানিয়ে চলবে এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। আবার এট দ্য সেম টাইম একটা ছেলে যখন সোল আর্নার হয় তখন আবার কিন্তু একটা ফিমেল আর ওয়াইফের তরফ থেকে কিন্তু অনেক ধরনের চাপ অনেক সময় থাকে, অবশ্যই, যে তুমি অমুকের এটা হয়েছে, তোমার ওই অমুক ভাই এটা করেছে, তুমি কি করলা, তুমি তো একই ডিপার্টমেন্টে কাজ করছো, এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের বিষয়গুলো থাকে। তো এটা কিন্তু একটা অসম পরিবার তৈরি করে। এবং এটার আরেকটা চাপ কিন্তু, এক তো হচ্ছে পুরুষের নিজের উপর এক ধরনের চাপ হয়, এবং সে যখন এটা আবার নিতে পারে না তখন দেখা যায় যে আপনি যেটা বলেন যে লিঙ্গ ভিত্তিক আপনার যে বৈষম্য, ডিসক্রিমিনেশন, এবং আরেকটা যেটা সহিংসতা, ভায়োলেন্স, দেখা যায় যে আমরা যেহেতু পুরুষদেরকে আউটবার্স্টে কিভাবে করতে হয় এটা যেহেতু শিখাই না, তো তখন দেখা যায় যে পরিবারের মধ্যে হয়তো বা ওয়াইফের উপরে হাত উঠে গেল বা এই ধরনের বিষয়গুলো হলো, বা ফিমেলের কাজটা বোঝা হয় না। আমরা যেমন কিছু মানে কিছু ইউজুয়াল কথা শুনে থাকে যে সারাদিন বাসায় বসে তুমি কি করলা, এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আমরা জানতে পারি। তো বাসায় যেটা হয় যে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, এ ধরনের ঘটনাগুলো হয়, এবং পারস্পরিক শ্রদ্ধাবোধটা কমতে থাকে, এবং এটার একটা সরাসরি ইম্প্যাক্ট পড়ে হচ্ছে সন্তানের উপরে। হ্যাঁ, তারা দেখতে পায় যে হচ্ছে যে পরিবারের বাবা মা ঝগড়া করছে, এবং হয়তোবা মায়ের হয়তোবা সেখানে দেখা যাচ্ছে যে ভ্যালুটা কম দেওয়া হচ্ছে, এবং হয়তোবা কিছু ক্ষেত্রে ফিমেলটা হয়তোবা সহিংসতার শিকার হচ্ছে, এবং ফিমেলদের কাজকে খুব একটা দাম দেওয়া হচ্ছে না, এবং ওই শিশুটি ওটাই শিখছে যেটা দেখছে। হ্যাঁ, রাইট। তো আরেকটা প্রশ্ন করতে চাই আপু, এটার সাথে আসলে আমরা বলছি যে এতগুলো সমস্যা, তো এই সমস্যা ওই মানে যে মেল পার্সনটা, তার তো মানসিক স্বাস্থ্যের উপর একটা খুবই বিরূপ প্রভাব ফেলছে, এবং একজনের মানসিক স্বাস্থ্যের সমস্যাটা কিন্তু বাকিদের উপরেও কিন্তু বিরূপ প্রভাব ফেলছে। সো আমরা আসলে আমাদের আজকের এই আলোচনার টপিকটা মূলত এটাই যে মানে আমরা যে বলছি যৌথ যাত্রা, মানে আমরা যদি ভালোবাসার সাথে একসাথে আমরা যদি পথটা যদি চলতে পারি তাহলে কিন্তু মানে স্মুথ হয়ে যাবে সবকিছু, এবং কাউকে কিন্তু কোনো অ্যাডিশনাল হচ্ছে মানসিক প্রেসার কিন্তু নিতে হবে না। একদমই তাই। তো দর্শক যারা আছেন আমাদের সাথে এখনই কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। আপনারা দেখছেন ঢাকা এফএম 90.4 এবং শুনছেনও আমাদেরকে facebook.com/ilovedhakaFM। সেখানে আমাদের যে লাইভ পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বেশি বেশি করতে হবে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। অল উই নিড ইজ ইউর লাভ, রাইট? তো আমার সাথে তো আছে সাকিব ভাইয়া। তো সাকিব ভাইয়ের কথা আসলে বলতে চাই যে সাকিব ভাই এই মুহূর্তে কি নিয়ে কাজ করছেন? ধন্যবাদ। আমি বর্তমানে হচ্ছে আমার পড়াশোনার শেষ পর্যায়ে মাস্টার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এর পাশাপাশি আমি ইয়ুথ পলিসি ফোরামের একজন সদস্য। আমি মূলত সেফ মাইগ্রেশন টিমে কাজ করি, এবং এর পাশাপাশি যেই সুন্দর জিনিসটা নিয়ে কাজ করি সেটি হচ্ছে এই RHRN প্রজেক্টে একজন ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে। বাহ, অসাধারণ। হোয়াট ইজ RHRN? ইটস দ্য ফুল ফর্ম অফ RHRN ইজ রাইট হিয়ার রাইট নাও। মানে আমরা যে কোনো ধরনের অধিকার, যেমন জেন্ডার সমতা বা অন্যান্য যে কোনো ধরনের অধিকার সম্পর্ক নিয়ে আমরা কাজ করি। বাহ, অসাধারণ। তো আপনার কাছে আমার প্রশ্ন আসলে যে সমতা ও সহযোগিতার সমাজ গঠনে তরুণদের নেতৃত্বে পুরুষত্বের নতুন ভাবনা কিভাবে SDG বাস্তবায়নে অবদান রাখতে পারে? তো এখনকার যে মানে পুরুষত্বের যে নতুন ধারণাগুলো, যে সহযোগিতা, তারপরে হচ্ছে একসাথে দায়িত্ব গ্রহণ, তরুণদের এই ধারণাগুলোকে নিয়ে যে কাজকর্মগুলো আছে সেগুলোই আমাদের SDG বিভিন্ন গোলের সাথে সম্পৃক্ত। যেমন হচ্ছে আমি যদি বলি গোল নাম্বার 5 যেখানে বলা হয়ে থাকে যে লিঙ্গ সমতার কথা, গোল নাম্বার 3 যেখানে বলা হয়ে থাকে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, এবং গোল নাম্বার 16 যেখানে বলা হয়ে থাকে শান্তি, ন্যায় এবং শক্তিশালী প্রতিষ্ঠান। এই গোলগুলোর দিকে আমরা যদি তাকাই সেখানে দেখা যায় যে আমাদের যে তরুণদের যে পুরুষত্বকে নিয়ে নতুন ভাবনা নিয়ে কাজ, সেগুলো সরাসরি সম্পৃক্ত, এবং তাদের এই অংশগ্রহণ এবং অবদানের মধ্য দিয়েই এই গোলগুলো অর্জন করা সম্ভব হয়ে থাকে। আমি যদি এখানে ছোট্ট করে আরেকটি জিনিস যোগ করতে চাই, সেটি হচ্ছে এই অধিকার বা হচ্ছে এই যে পুরুষদের স্বাস্থ্য বা জেন্ডার স্বাস্থ্য নিয়ে যে আমরা কাজ করি,
বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে, যেমন মেরিলিনাপুর সৌর প্রতিষ্ঠান আছে, আমাদের হচ্ছে ইয়ুথ পলিসি ফোরাম আছে, আমাদের এই আরএইচআরএন প্রজেক্ট আছে, আরএইচ স্টেপ আছে। তো এই সব প্রতিষ্ঠানগুলো কিন্তু মূলত ইয়ুথদেরকে সাথে নিয়েই কাজ করে। তো তাদের এই সম্মিলিত অবদানগুলোই কিন্তু আমাদের এইচডিজি গোলগুলো অর্জনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। বাহ, অসাধারণ। এবং আমার মনে হয় দর্শক যারা আছেন এবং যারা ইউথ আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, তারা কিন্তু আজকে নতুন করে ভাবতে পারেন, নতুন করে কি পুরুষত্বের সংজ্ঞা আমরা খুঁজে পাচ্ছি? অবশ্যই পাচ্ছি, আমি তো পাচ্ছি। আমি জানি না আমার দর্শক যারা আছেন তারা অবশ্যই অনেক বেশি সচেতন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ তারা যেভাবে আমাদের সাথে কানেক্ট করেন তাতে বোঝা যায় যে তারা কিন্তু সব বিষয়ে সচেতন। তো আপুর কাছে আসলে জানতে চাই, এই যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা অনেক বেশি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কথাই বলতে চাই না। বিশেষ করে একটা পুরুষের যে মন খারাপ হতে পারে, একটা পুরুষের যে এমন একটা মানসিক স্টেটে সে আসতে পারে যে সে অনেক সময় সুইসাইড করার মতো টেন্ডেন্সিও কিন্তু নিয়ে নেয়। তো এটার থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কি? এটা থেকে বেরিয়ে আসার যে উপায়টা, থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিংিং দিস টপিক। যে প্রথম কথা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে ছেলেদেরকে আসলে বলি যে হচ্ছে ছেলেরা কাঁদতে পারবে না এবং হচ্ছে তারা সাহায্য চাইতে পারে না। হ্যাঁ, সো এই জন্য যেটা হয় যে বটলড আপ যেই বিষয়টা ভিতরের মধ্যে থাকে, এবং এই যে প্রকাশ করাটাকে হচ্ছে আমাদের সোসাইটি ধরে নিয়েছে যে একটা পুরুষ তার অসহায়ত্ব যদি প্রকাশ করতে চায় সেটাকে তার দুর্বলতা হিসাবে ধরে নেওয়া হয়। বাট অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা উচিত ছিল সেটা হচ্ছে যে আপনি যখন আপনার দুর্বলতাটা আরো বেশি করে বলতে পারবেন এবং সাহায্য চাইতে পারবেন, সেটাই কিন্তু অ্যাকচুয়াল স্ট্রেংথ হওয়া উচিত একজনের। হ্যাঁ, তো এখন কিন্তু ওই সময়টা এসেছে, সাকিব যেহেতু আছে এবং আমরা জানি যে হচ্ছে যে তরুণরা কিন্তু এই বিষয়ে আরো বেশি কিন্তু আগ্রহী, যে এই যে আমরা যে যৌথ যাত্রার কথা বলছি, যে সমতার পথে আগানোর কথা বলছি, একসাথে আগানোর কথা যেটা বলছি, যেটা আসলে আমরা করতে পারি না, এটা আসলে হচ্ছে আমাদের তরুণরা হচ্ছে করতে পারবে। হ্যাঁ, এবং আরো যেটা ভালো জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পার্টিকুলারলি যে আমরা ইউথ পলিসি ফোরামের কথা বলছি, আরএইচ স্টেপের কথা বলছি, আমরা যখন প্রজেক্টগুলো যখন করি একসাথে, তখন কিন্তু আমরা দেখি যে হচ্ছে যে আমরা কিন্তু জেন্ডার ইকুইটি নিয়ে কিন্তু কাজ করি, এটা মেল ফিমেল বোথ। কিন্তু কথা হচ্ছে যে যখন আমরা দেখি যে ওই যে মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ বন্ধ করা, এসব ক্ষেত্রে কিন্তু দিন শেষে কিন্তু দেখা যায় যে একটা নারী যত না খানি এগিয়ে আসে, এটা পুরুষে কিন্তু সবার আগে এগিয়ে আসে। একদমই তাই। বা কোন একটা মানে কোন একটা প্রজেক্ট নিয়ে এগিয়ে আসে, আমাদের সোসাইটিতে কিন্তু একটা ছেলে কিন্তু সেটা শুরু করে, আমরা হয়তো বা এরপরে সাথে থাকি, এবং কিন্তু তারপরে বলতে হবে যে এই যে এই সুন্দর যাত্রাটা, এটা কেন হচ্ছে আরো বেশি করে আমরা ছড়িয়ে দিতে পারি না। আর আপনার যে প্রশ্নটা ছিল যে ছেলেরা এই ক্ষেত্রে কি করতে পারে, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে অফিসগুলোতে যদি আমরা গিয়ে আরো বেশি করে যদি মেন্টাল হেলথের অ্যাওয়ারনেসটা, কারণ আমরা একটা কথা বলতে চাই যে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। একদমই তাই। সো আমরা শারীরিক অসুস্থতা যখন একটু কিছু হলে আমরা ডক্টরের কাছে দৌড়ে যাই, আর মানসিক সুস্থতাটা যে আসলে সবকিছুর মূল, এবং মানসিক মানে আমরা যদি ডিপ সেট স্ট্রেস বলেন, ডিপ্রেশন বলেন, এগুলো কিন্তু পরবর্তীতে আমরা যেমন এখন আমরা জানতে পারি যে আপনার স্ট্রেস থেকে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল হাই হতে পারে। সো সি লাইক হচ্ছে আপনি যদি স্ট্রেসটা শুরুতেই যদি ম্যানেজ করে ফেলতে পারতেন, আপনার ছোটখাটো যদি কোনো ডিপ্রেশনের কোনো ইস্যুস থাকে বা অ্যাংজাইটির কোনো ইস্যুস থাকে, শুরুতেই যদি আমরা এটা সলভ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আপনার লাইফ স্মুথ হচ্ছে and everybody around you, কারণ একটা পরিবার বাংলাদেশে এখনো কিন্তু পুরুষ নির্ভরে কিন্তু একদম। এবং দিন শেষে কিন্তু আমরা সবসময় বলি যে আচ্ছা আমরা এই কাজটি করতে চাই, এটা খুবই একটা সুন্দর প্র্যাকটিস হতে পারে যে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে একটা ডিসিশন নিতে পারি। ওটাও ঠিক যে আমরা একা একাই যে সব ডিসিশন নেব সেটাও যে সবসময় খুব ফ্রুটফুল হবে এমন নয়। এই জন্যই কিন্তু দর্শক আজকের আমাদের শো এর নাম যৌথ যাত্রা, ডোন্ট ফরগেট দিস। আর আমার কাছে যেহেতু আমরা এটা অস্বীকার করতে পারি না যে আমাদের পিতৃ প্রধান আমাদের দেশ, তো এটাকে মেনে নিয়ে সাথে নিয়ে আসলে ঠিক কতখানি চলা সম্ভব বলে আপনি মনে করেন? এটা অবশ্যই চলা সম্ভব, যেহেতু আমি একটু আগেই বললাম যে আমরা কিন্তু এখনো পর্যন্ত দিন শেষে হচ্ছে পুরুষ নির্ভর একটা জাতি, এবং আমরা কিন্তু শুরু আগেও কিন্তু বলছিলাম যে we were talking about our partners and how blessed we are because of the support system that we have. So এই যে বিষয়টা যে যখন মানে আমরা যেহেতু অনেক সময় হচ্ছে কাজ করি হচ্ছে দিন শেষে আপনার অনেক ফিমেল এন্টারপ্রেনার দিয়ে কাজ করি, এবং আমরা তখনই কিন্তু দেখতে পাচ্ছি যে একজন ফিমেল এন্টারপ্রেনার সাকসেসফুল তখনই হচ্ছে যখন দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফ ইজ গুড। হ্যাঁ, সো ওইটা একটা। আর বিষয় যেটা হচ্ছে যে একসাথে চলার যে বিষয়টা, এখানে আমরা যেটা বলবো যে হচ্ছে আমার অবশ্যই হচ্ছে ফিমেলদের প্রতিও একই
অনুরোধ থাকবে যে আমরা যখন একসেপ্ট করি যে বা এক্সপেক্ট করি যে ছেলেরা হচ্ছে আমাদেরকে বুঝবে, আমরা মেয়ে হয়েও কিন্তু আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমাদের আসলে পুরুষকে বোঝা উচিত। এটা আমি আরো একবার বলতে চাই যে আমার লিসেনার্স যারা আছেন এই মুহূর্তে, তরুণ তরুণী অথবা যারা আমাদের থেকে আরো বয়োজ্যেষ্ঠ, এখনো কিন্তু সময় চলে যায়নি। পার্টনারকে একটু গুরুত্ব দিতে শিখুন, পার্টনারের একটু মুডটাকে বোঝার চেষ্টা করুন, সব সময় নিজের স্ট্রেস গুলো আরেকজনের উপর চাপাবেন না, তাই তো? হ্যাঁ। তো সাকিব ভাইয়ের কাছে যাই। সাকিব ভাইয়ের কাছে সেম প্রশ্নই আসলে, আপনি যেহেতু একজন মেল, আপনিও ভবিষ্যতে বাবা হবেন, তো আপনি আসলে কিভাবে চান যে আপনার আপনি একজন পিতা হিসেবে আপনার শিশু কিভাবে রেইজ আপ হোক, এটা আপনি কিভাবে চান আর কি? আচ্ছা, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। পারফেক্ট। যখন একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা থাকবে, অটোমেটিকলি কিন্তু দায়িত্ব গ্রহণ বা সহযোগিতা বা সহমর্মিতা আপনি চলে আসবে। তো শুরু থেকেই যদি আমাদের পরিবার থেকে জিনিসটা শেখানো হয় বা দেখানো হয় যে কিভাবে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাটা জ্ঞাপন করতে হয়, কিভাবে আরেকজনের কষ্ট, আরেকজনের ব্যাপারটা বুঝতে হয়, আবেগটা বুঝতে হয়, তাহলে হয় আমি মনে করি যে যেহেতু পরিবার আমাদের শিক্ষার সর্বপ্রথম ধাপ, তো পরিবার থেকেই যদি হচ্ছে এইসব ব্যবহার বা প্র্যাকটিস করা হয়, তাহলে আই থিঙ্ক এই যে আমরা যেই জিনিসটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি যে ছেলে হোক বা মেয়ে হোক, নারী হোক বা পুরুষ হোক, তাদের সমান অধিকার বা সমান দায়িত্ব নেওয়ার যে একটা মনোভাব, সেই জিনিসটা গড়ে উঠবে। অসাধারণ। এবং আসলে আমি বলতেই চাই যে আমাদের পরিবারের মধ্যে, এটা মেরিলিন আপুর কাছে আমার প্রশ্ন, যে পারিবারিক ডিসকাশনটা আসলে কতটা জরুরি? ওপেন কমিউনিকেশন, যেমন আমরা অফিসে উই ডু বিলিভ ইন ওপেন কমিউনিকেশন, সো ওপেন কমিউনিকেশনটা ফ্যামিলির মধ্যেও থাকা উচিত। আর আমি বলবো যে হচ্ছে যে একজন পুরুষের পক্ষে হচ্ছে ফ্যামিলিকে বোঝাটা আরো বেশি ইজি হয়ে যায় সে যদি ফ্যামিলিকে হচ্ছে একটা অফিসের প্রজেক্টের সাথে যদি তুলনা করে। সো কোম্পানিতে যেমন হচ্ছে কোম্পানির নিজস্ব গোলস এবং ভিশন থাকতে হয়, একটা ফ্যামিলিরও কিন্তু একটা নিজস্ব গোলস এবং ভিশন কিন্তু থাকতে হয়। এবং ওই ভিশন এবং গোলসে সাধারণত একটা পুরুষ যদি তার ওয়াইফকেও যদি ইনক্লুড করে যে ঠিক আছে লেটস থিঙ্ক টুগেদার, যে হচ্ছে যে আমাদের ফিউচারে হচ্ছে আমরা কি কি চাই এই ফ্যামিলি থেকে। এবং একটা পুরুষ যদি, আমাদের দেশে যেমন একটা খুব অদ্ভুত একটা কথা কিন্তু চালু আছে, আমি জানি না আপনারা জানেন কিনা, বাট অনেক সময় হচ্ছে ছেলেরা কিন্তু তাদের ইনকাম তাদের ওয়াইফের কাছে লুকায়। সো এখন কথা হচ্ছে যে কিন্তু ব্যাপারটা এখানে কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে না? সো আমি যদি হচ্ছে প্রথমে যদি বলে নিই যে না ঠিক আছে দিস ইজ হোয়াট আই গেট এট দ্য এন্ড অফ দ্য মান্থ, তখন কিন্তু একটা ওয়াইফের পক্ষে কিন্তু বোঝা ইজি হয় যে না ঠিক আছে দ্যাটস হোয়াট উই হ্যাভ, এবং এটা দিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে আর এখান থেকে করে নিতে হবে, সেভও করতে হবে। রাইট। সো এই কারণে হচ্ছে যে পারস্পরিক আলোচনাটা জরুরি এবং কথা বলাটা জরুরি। কারণ যদি দেখা যায় যে আমরা অনেক সময় কি হয়, যেমন এটা নিয়ে এখন অনেক রকমের মিমস হয়, সে হয়, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে মানে বাসায় আসার পরে একটা পুরুষ টায়ার্ড থাকবে, এটা স্বাভাবিক। আমরা ওই সময় হয়তো বা একটা ফিমেল জরুরি কথাগুলো না বললেও পারে যে না ঠিক আছে এখন এটা লাগবে সেটা লাগবে, আচ্ছা ঠিক আছে। বা অনুমতি নেওয়াটা আপনার কাছে মানে কেমন মনে হয়? না, অনুমতি নেওয়াটা তো খুবই ভালো একটা ব্যাপার যে না ঠিক আছে যদি খুব ইমার্জেন্সি কিছু থাকে তখন তো আপনি বলে নিলেন, সামহাও ম্যানেজ করে নিলেন, তারপর হচ্ছে ইউ গেট দ্য থিংস ডান। আর এখনকার যেটা হচ্ছে এখন তো ফিমেলরা আসলে ঠিক অতটা আবার মানে ব্যাক প্যাশনও না, মানে যে না কিছু কাজ কিন্তু ফিমেলরা কিন্তু চাইলে ম্যানেজ করে নিতে পারে। সো এখন কথা হচ্ছে একজন পুরুষ যদি বুঝতে পারে যে না ঠিক আছে হি হ্যাজ গট দ্য রাইট সর্ট অফ পার্টনার, আমার মনে হয়। আর এখন যেহেতু পার্টনারশিপের সম্পর্কগুলো একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে এখন আগে তো মানে অ্যারেঞ্জ ম্যারেজ হতো, এখন তো লাইক হচ্ছে ছেলেমেয়েরা আগে কথা বলতে পারে। সো ফ্যামিলি নিয়ে একটু আগে আপনি যেমন সাকিবকে যে কোয়েশ্চেনটা করলেন, আর মনে হয় এটা আসলে দিস ইজ এটা আসলে নরম হয়ে যাওয়া উচিত যে একজন পার্টনার মানে যখন তার পার্টনার চুজ করছে তখনই আসলে তাদের মধ্যে কথাটা বলা উচিত যে কি ধরনের ভিশন। কারণ আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাম্বিশন পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদের দেশে যেটা হয় আগে যেমন এতদিন হয়েছে সেটা হচ্ছে যে দেখা যেত যে মেল এবং ফিমেলের মধ্যে এজ গ্যাপটা একটু বড় থাকে। সো ফিমেলটা সে ফর এন এক্সাম্পল একটা ছেলের সাথে যদি বিয়ে হয় যার সাথে বয়সের ডিফারেন্স হয়তো বা 10 বছর বা 7 বছর, একটা মেয়ে তার পড়াশোনা হয়তো বা কোনো মতে বিয়ের পর হয়তো বা শেষ করলো, বাট তার পার্সোনালিটি বা তার সে হোয়াট শি উইশ মানে ইন হার লাইফ, এটা বুঝতেও কিন্তু হচ্ছে একটা সময় চলে যায়। এবং যখন বুঝতে শুরু করে তখন হয়তো বা দেখা যায় যে যে পুরুষটার সাথে তার বিয়ে হয়েছে তখন ওই অ্যাম্বিশন রিলেটেড হচ্ছে একটা গ্যাপ থেকে যাচ্ছে আর কি, হ্যাঁ, যে ওই যে স্বপ্নের গ্যাপটা। তো এই জন্য ওই স্বপ্নের মানে পারস্পরিক স্বপ্নের গ্যাপ, নিজস্ব স্বপ্নগুলা এগুলো আসলে হচ্ছে
শুড বি কমিউনিকেটেড, তাহলে বাহ। এটা আরো ইজি হবে আর বাহ, কি। দারুণ। এবং সত্যি আমি দর্শক বলতে চাই যে খুব এখানে তো আসলে আমরা অনেক মানুষের সাথে কথা বলি, অনেক প্রোগ্রাম কিন্তু আমরা করি, কিন্তু মেরিলিন আপু হারসেলফ শি ইজ ভেরি জেনারাস, এবং এত সুন্দর করে উনি সবকিছু গুছিয়ে বলেন, এবং যেটা বিলিভ করেন ওটাই বলেন, সেটা তার চোখে মুখে বোঝা যায়। এটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি অপিনিয়ন দিলাম। এবং সাকিব ভাইয়াকে বলতে চাই, সাকিব ভাইয়া ভাবছে যে দুইজন ফিমেললি বেশি কথা বলছে, আমাকে কেন কথা আমার সাথে বলছে না। নো তো ইটস ফাইন, ইটস ফাইন। সাকিব ভাইয়ের কাছে আমি জানতে চাই যে আহ, একই রকম প্রশ্ন, তারপরেও আমি বলি যে একজন পুরুষ হিসেবে আপনার সঙ্গীর প্রতি আসলে আপনার মানে আপনি তো একজন মেল ফিগার, তো আপনি কিভাবে চিন্তা করেন যে আচ্ছা আমার সঙ্গী মানে এই মানুষটা, আমি আমি কিরকম চাই এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি ওই মানুষটা আমার সাথে দুইজনে একসাথে মিলে কোনো ডিসিশন মেক করে, ওই যে গোল সেট করে আমরা এভাবে আগাবো, আপনি কিভাবে ভাবেন এটা? আমি বরাবরের মতোই সবসময় হচ্ছে ওই যে যৌথ যাত্রায় বিশ্বাসী। তো আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকে আমি আমার পরিবার থেকেও এটা দেখে এসেছি যে আগে হচ্ছে গিয়ে অন্যের ব্যাপারটা বুঝে হুম, হুম, যে আমাকে হয়তোবা একটা জিনিসের স্যাক্রিফাইস করতে হতে পারে, আমাকে হয়তোবা এই জায়গাটাতে একটু নমনীয় হওয়া হুম, লাগতে হুম, পারে। হুম, তো আগে হচ্ছে যদি আমরা অন্যের ব্যাপারটা বুঝে হুম, তারপরে যদি নিজের ভাবটা প্রকাশ করি, হুম, আই থিঙ্ক যে অপরপক্ষ থেকে যদি সেম মানে প্রক্রিয়াটা ভাইবটা পাওয়া প্রচলিত যায়। হয়, হুম, তাহলে এই যে যৌথ যাত্রার ব্যাপারটা খুব সুন্দরভাবে উঠে আসে। কারণ হচ্ছে দেখা যায় যে আমরা মাঝে মধ্যে বলি যে হ্যাঁ, নিজের সমস্যাগুলো নিজের ব্যাপারগুলো বলে শেষ করে হুম, দিচ্ছি, হুম, হুম, অপর পক্ষেও যে আরেকজনের সেম ব্যাপারগুলো হতে পারে বা তার থেকেও বাজে বা খারাপ হ্যাঁ, ব্যাপার হতে পারে, হুম, সেগুলোকে আমরা অনেক সময় প্রাধান্য দিই না। তো আমি মনে করি যে যৌথভাবেই হচ্ছে যদি একে অপরের মনোভাবগুলো খুব খোলাসাভাবেই প্রকাশ করা যায়, তাহলে ব্যাপারটা খুব তাহলে দেখা সুন্দর যায় যে হবে। ডিসিশনটা মেক করতে সুবিধা হয়। এমন হতে পারে এক্সাক্টলি। যে ওই মানুষটি আমার জন্য সঠিক নাই হতে পারে, আমার কথা বলে মনে হয়েছে যে না, ওর পয়েন্ট অফ ভিউ বা ওর লাইফস্টাইল বা ওর চিন্তা ভাবনার সাথে আমার যাচ্ছে না, ওকে আমার মনে হয় আমাদের একসাথে এটা খুব ভালো আগাবে না, লেটস ইট বি, তাই না? হ্যাঁ, তো শেষ হয়ে হ্যাঁ, যায় এক্ষেত্রে সবচেয়ে বেশি যে জরুরি জিনিসটি সেটা হচ্ছে কথা বলা। কথা আমরা বলা। এইসব ব্যাপার নিয়ে কিন্তু খুব কম কথা বলি। হুম, আমরা মনে করি যে থাকুক, আমি এই জিনিসটা এড়িয়ে হুম, যাই, হুম, আমার হুম, তো হুম, কোনো সমস্যা হুম, হচ্ছে না, হুম। বা এটাকে এড়িয়ে যাওয়াটাই আমার জন্য হয়তোবা যথেষ্ট হবে। কিন্তু কথা বলাটা যে কত গুরুত্বপূর্ণ সেটি আসলে বললেই সেই সমস্যাগুলো উঠে আসে এবং সমাধানের সুযোগ তৈরি হয়। একদমই তাই। এবং আমরা কিন্তু এটা নিয়ে কথা বলবো, আওয়াজ তুলবো বলেই কিন্তু যৌথ যাত্রা নিয়ে আজকে আমরা বসেছি, রাইট? রাইট। তো সাকিব ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের গণমাধ্যমগুলো আমাদের এই যে আমরা পুরুষত্ব নিয়ে আমরা যে ধরনের স্টেরিওটাইপ বা এই ধরনের আমরা কিছু ট্যাবুকে এরা কি ইনফ্লুয়েন্স করে কিনা কোনোভাবে, এটা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথমত এই যে গণমাধ্যমগুলো কিন্তু এখনকার সময়ে খুব শক্তিশালী এবং হুম, প্রভাবশালী একটি হুম, উপাদান, হুম, যেকোনো কিছু পারসিউ করতে বা যেকোনো কিছু প্রকাশ করতে। তো অনেক সময় দেখা যায় যে গণমাধ্যমগুলোতে এমন কিছু কনটেন্ট বা এমন কিছু আ চিত্র বা ভিডিও প্রকাশ করা হয়ে থাকে, যেগুলোকে মূলত ঘুরে ফিরে কিন্তু ওই টক্সিক ম্যাসকুলিনিটি বা স্টেরিওটাইপ হুম, গুলোকেই উৎসাহিত করা হয়ে থাকে। একদমই তাই। তো বর্তমানে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি যে তরুণ সমাজের মধ্য থেকে বিভিন্ন ধরনের খুব সুন্দর, সুন্দর কনটেন্ট তৈরি হচ্ছে। যারা এই যে মেন্স হেলথ বা মেন্টাল হেলথ বা ফর অলসো দ্য গার্লস অর ওমেন্স, তো এই সুন্দর, সুন্দর কনটেন্ট গুলো কিন্তু আমাদের এই যে আগে যে স্টেরিওটাইপিক্যাল চিন্তা ভাবনাগুলো সেগুলোকে কিন্তু পরিবর্তন করছে। তো আমি মনে করি যে এই গণমাধ্যমের ২ টা সাইডই আছে। কিছু নেগেটিভ সাইডও আছে, কিছু পজিটিভ সাইডও আছে। আমাদের উচিত শুধু পজিটিভ সাইড গুলোকেই উৎসাহিত করা এবং নেগেটিভ সাইড গুলোকে উৎসাহিত করা। অসাধারণ বলেছেন। এবং মেরিলিন আপু, আমিও আপনার কাছে আসলে জানতে চাই যে আপনি একজন আহ, কি বলবো, মনের ডাক্তার, মেন্টাল হেলথ অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভেট, রাইট? তো সেখান থেকে আসলে আপনার কাছে কি পরিমাণ মেল আসেন আসলে কাউন্সিলিং নিতে? আচ্ছা, এইটা হচ্ছে প্রথম কথা, লেট মি স্টার্ট উইথ আ পজিটিভ নিউজ, হুম, যে এবং যেহেতু এখানে সাকিব হুম, আছে অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি টকিং ফর দ্য ইউথ, আমি বলবো যে হচ্ছে যে আমাদের কাছে যারা সাহায্যের হুম, জন্য আসে, এদের পুরুষ যদি হয়ে থাকে মেল, এদের ম্যাক্সিমামই হচ্ছে ফ্রম দ্য ইউথ জনরা থেকে আসলে বেশি আসে। সো এদেরই হচ্ছে আমি ধরে নিব দিস ইজ অবভিয়াসলি পজিটিভ। এটা একটা। আর আরেকটা যেটা হচ্ছে যে যে বিষয়গুলো নিয়ে ওনারা সাধারণত আসেন, সেটা হচ্ছে যে একটা যেটা হয় সেটা হচ্ছে যে যদি একদম লাইক সে লাইক
যদি ফ্রেশ গ্রাজুয়েট হয় বা হুম উইদিন দ্য এজ অফ 30, হুম যদি 25 to 30 হয়ে থাকে, এনাদের কিছু ইস্যুস থাকে হচ্ছে যে সেলফ কনফিডেন্স। হ্যাঁ, এটা ছেলেদের জন্য একটা রাইট অনেক বড় একটা হুম ফ্যাক্টর হুম বাংলাদেশে। যেমন অনেক সময় কেউ আসেন যে আর হয়তো বা হাইট একটু কম, হুম হুম এটা তার কনফিডেন্স। হুম হুম কোয়েশ্চেন আসে, আমি মেয়েদের সাথে কথা বলতে এই কারণে আমি লজ্জা পাই, রাইট ঠিক আছে, বা হুম অথবা আমি শাই ফিল করি, হুম এটা একটা ব্যাপার থাকে। তারপরে আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে এই যে বেকারত্বের সমস্যা, অনেকদিন ধরে চাকরি হুম খুঁজছি হুম কিন্তু চাকরি পাচ্ছি না, হুম বাসায় এটা সেটা অনেক কিছু, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, ডিপ্রেসড হয়ে যাচ্ছি। কেউ হয়তোবা দেখা যাচ্ছে যে ড্রাগস বা এই ধরনের কোনো কিছুতে হুম হয়তোবা ঝুঁকে পড়ছে, বুঝতে পারছে যে হচ্ছে যে মানে এটা খারাপ হুম হচ্ছে, কিন্তু মানে তারপরও মানে দিস ইজ অলসো গুড। আমি বলবো যে আমরা এটাই বলি যে আপনি যখন বুঝতে পারছেন যে হচ্ছে যে দিস ইজ গোয়িং টু বি আ প্রবলেম, এবং হুম আপনারা আমাদের কাজ পর্যন্ত হুম যখন হুম আসতে পেরেছেন, তার মানে দিস ইজ ওয়ান স্টেপ অ্যাহেড, যে না হুম আপনি ভালোর দিকে নিজেকে নিয়ে যেতে চাচ্ছেন। একদমই তাই সো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে আমাদের এখানে আরেকটা যেটা হচ্ছে যে যখন সাকিব আপনি যেটা বলেন কন্টেন্টের কথা, হুম তো আমাদের এখানে কন্টেন্ট বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, আমরা যে একটা কম্পিটিটিভ একটা হুম ওয়ার্ল্ডে হুম চলে এসেছি না, একদম তো এইটা কিন্তু হচ্ছে আবার একটা বেশ বড় রকমের ডিস্ট্রাকশন। হ্যাঁ, অবশ্যই সো এখন যেটা হয়েছে যে আবার এখানে সোসাইটাল জেলাসি বলেন হুম বা হুম সবকিছু বলেন, অমুকে পারছে আমি হুম পারছি না, সো হুম এটা কিন্তু সবকিছু কিন্তু হচ্ছে আপনার নিজের মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু হচ্ছে একটা অনেক চাপ বড় ফেলে হুম দেয়। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক সময় আসে। আরেকটা যেটা হয় হচ্ছে ব্রেকআপ, হ্যাঁ, হুম রিলেশনশিপ ব্রেকআপের ইস্যুগুলোতেও যেই ব্যাপারগুলো চলে আসে, যে আমাদের যে একটা মেইন টপিক যে সোল ব্রেড উইনার, এই প্রসঙ্গটা। হ্যাঁ, তো যেটা দেখা যায় যে হয়তোবা একটা মেয়ে মানে একটা ছেলে হয়তোবা একটা মেয়েকে হুম পছন্দ করে, এখন বিয়ের সময় যখন চলে এসেছে তখন মেয়েটা হয়তোবা তাকে এখন আর অ্যাকসেপ্ট হুম করছে না, বিকজ প্রবাবলি হিজ আর্নিং ইজ নট ইনাফ। হুম হ্যাঁ, হুম অথবা সে যে জবটা করছে সেটা হয়তোবা তার চোখে হয়তোবা মেবি নট কি না বলবো আপ টু ওরকম দ্য হয়, মার্ক হ্যাঁ, নট আপ টু দ্য মার্ক। সো এই ধরনের কোনো কিছু, তো এই বিষয়গুলো নিয়ে আবার কিন্তু অনেক সময় অনেক ছেলেরা ডিপ্রেসড হয়ে যায়, এবং এটা নিয়েও হচ্ছে হেল্প চাইতে আসে। আরেকটা বিষয় যেটা হয়, যদি হুম কাপলস যদি হয়ে থাকে, কাপলসদের মধ্যে যে বিষয়গুলো দেখা যায় সেটা হচ্ছে যে এটা একটু এল্ডারলি হুম কাপলদের হুম মধ্যেও হতে হুম পারে, মেবি পিপল হু আর উইদিন দ্য এজ অফ সে উইদিন 50, হুম হুম আমি ধরে নিচ্ছি হুম 30 to 50 বা 35 to 50-র মধ্যে যদি হয়, এদের মধ্যে হচ্ছে যে আপনার ফ্যামিলির মধ্যে কমিউনিকেশন রাইট গ্যাপটা, হুম সে লাইক একটা ফিমেল, সে হয়তো বা হাউস ওয়াইফ, হুম বাচ্চা বড় হয়ে গিয়েছে, এখন নাও শি হ্যাজ অ্যাবান্ডেন্ট অফ হার টাইম, হুম কিন্তু এর সময় দিয়ে সে এখন কি করবে, তার হাজবেন্ড বিজি, তার বাচ্চারাও এখন তাকে হুম সময় দেওয়ার সময় দিচ্ছে না নাই। সো তখন দেখা যাচ্ছে যে সে আগে যদি কোনো একটা ক্যারিয়ার করতে পারতো, বা এখন হয়তো হুম বা সে হুম কিছু একটা নিয়ে ট্রাই ব্যস্ত করতে থাকতে চায় পারতো। হুম হ্যাঁ, তো এটা নিয়ে হয়তো বা কোনো ধরনের হুম গ্যাপ তৈরি হুম হচ্ছে। আবার আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ফ্যামিলির মধ্যে সেম আবার কমিউনিকেশনের অভাবে হুম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের আরেকটা টপিক কিন্তু হচ্ছে আপনার লিঙ্গ ভিত্তিক সহিংসতা হুম এবং বৈষম্য। হুম হ্যাঁ, হুম সো এই বৈষম্যটা কিন্তু অনেক রকম, মানে হুম ছোট ছোট, এটা কিন্তু হুম হুম চোখে পড়া হুম যায় না, হুম এবং হুম অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস সেশনস করে থাকি শুধুমাত্র এটাই বোঝানোর জন্য যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন যে যখন হয় একটা পুরুষ দ্বারা, মানে সেটা আসলে মানসিক, সেটা হচ্ছে আপনার হতে পারে শারীরিক, সেটা শুধুমাত্র আপনার হচ্ছে কথা দিয়েও কিন্তু হতে হ্যাঁ হ্যাঁ পারে। মানে হ্যাঁ, ইমোশনাল অ্যাবিউজ রাইট। হ্যাঁ, হ্যাঁ সো এই বিষয়গুলা তো এখন কথা হচ্ছে যে একটা পুরুষও হয়তো বা অনেক সময় হুম ওই যে যেটা আমরা বলছিলাম যে ন্যাচারাল হুম 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 টেন্ডেন্সি, হুম যে হুম টক্সিক হুম 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 ম্যাসকুলিনিটির যে পার্ট, হুম যে আমি আমার ওয়াইফকে বকা দিব, ইট হুম ইজ ন্যাচারাল, বাট হাউ কাম এটা তো তো হতে হতে পারে পারে না না। তাহলে তো অপোজিট থেকে সেও চিন্তা করবে যে তাহলে তুমি আমাকে দিতে পারো আমিও তোমাকে বলতে পারবো হ্যাঁ, তো এটা আসলে কোনো কিছু ভালো কিছু বয়ে নিয়ে আসে না তো আমি যদি বলি কয়েক সেকেন্ডে সাকিব ভাই আজ কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হবে এটাই যে আহ, এই যে কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ব্যাপারগুলো নিয়ে বেশি বেশি কথা বলতে হবে। আমি একজন ইয়ুথ হিসেবে যেটা বলতে চাই যে আমরা হয়তোবা এই যে গণমাধ্যমের ক্ষেত্রে বলতে পারি যে প্রচলিত গণমাধ্যম কিন্তু আমরা খুব একটু কম ব্যবহার হুম করি। আমাদের ব্যবহারের বেশিরভাগ ক্ষেত্রে চলে যায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো একদম সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই যে আমি একটু আগে বলেছিলাম যে আমরা এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন যে প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রজেক্ট গুলো আছে তাদের কিন্তু প্রত্যেকেরই এই সোশ্যাল মিডিয়ার খুব মানে ব্যাপক ব্যবহার হয়ে থাকে এবং এই ব্যবহারের মাধ্যমে কিন্তু তারা বিপুল পরিমাণে ওদেরকে তাদের স্টেরিওটাইপিক্যাল যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু তারা পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। তো আমার অ্যাজ এ ইয়ুথ আমার বাকি ইয়ুথদের এবং সবার প্রতি আহ্বান থাকবে যে যেকোনো ধরনের অধিকার হোক, যেকোনো ধরনের সমস্যা হোক, এগুলো নিয়ে আওয়াজ তুলতে হবে, এগুলো নিয়ে কথা বলতে হবে বেশি বেশি, নিজের অধিকার নিজে আদায়ের জন্য সচেষ্ট থাকতে হবে। ধন্যবাদ। অসাধারণ আর আপু জাস্ট কি বলছে
সেন্টেন্স শুধু অ্যাড করব যে আমরা প্রতি বছর হচ্ছে 8ই মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে Women's Day, পালন করে থাকি, বাট এটা আমার অবশ্যই হচ্ছে দর্শকদের জানাতে হবে যে প্রতি বছর কিন্তু নভেম্বর 19 তারিখ ইন্টারন্যাশনাল মেন্স ডে কিন্তু বলে একটা জিনিস আছে, রাইট, and we should make it a trend as well. একদম Okay, Agree. so তাহলে কিন্তু হচ্ছে ওই প্রপার যে সমতার সমতাটা, কথা বলছি। হ্যাঁ এটা আমরা বলতে পারবো। 2024 এর থিম ছিল হচ্ছে এনকারেজিং পজিটিভ হুম। মেল রোলস, হুম, হুম। এবং ওইটাই কিন্তু হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে এবার কথা কথা বললাম। বলছি। 2025 এর থিমটা এখনো আসেনি, বাট ইট উইল বি কামিং সুন, বাট এটা নিয়ে কাজ করার এখনো যথেষ্ট স্কোপ আছে। তাহলে আপু কি বলতে চান দর্শকদের জন্য, দ্য লাস্ট স্পিচ? দ্য লাস্ট স্পিচ উড বি যৌথ যাত্রা আমাদের আজকের এই প্রোগ্রামের নাম, এবং আমরা এটাই আশা করব যে আমরা একটা হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা বজায় রেখে আমরা নারী এবং পুরুষ মিলিয়ে যাতে হচ্ছে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। এটা শুরু কিন্তু হয় পরিবার থেকেই, এবং পরিবার থেকে হচ্ছে আমাদের আগামী সন্তানই হচ্ছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সমতার পথে, যাত্রা, রাইট। তো দর্শক আপনাদেরকে বলতে চাই, এতক্ষণ আপনারা দেখছিলেন এবং শুনছিলেন ঢাকা FM 90.4, সাথে আমি ছিলাম তিথি এবং আমার সাথে ছিলেন অসাধারণ দুইজন মানুষ যারা আলোর পথে কাজ করছে। এই পৃথিবীর সবকিছু সুন্দর, তার থেকে সব থেকে বেশি সুন্দর মানুষ, যা সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত রয়েছে। এবং নারী এবং পুরুষের এই যৌথ যাত্রা যেন সবসময় সফল হয়, আমরা যেন আমাদের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি আনতে পারি, আমরা যেন আমাদের জীবনকে একটি কম্পিটিশনের রোড ম্যাপ করে না নিয়ে আমরা যেন শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এবং একটি সুন্দর আগামী, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, সেটাই হোক আমাদের চাওয়া। আমি তিথি আজকের মতো বিদায় নিচ্ছি। যৌথ যাত্রার মতো করে এগিয়ে যাক। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।